সম্মানিত দর্শক, স্বাগত ২১ রাতে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন জনাব রাশেক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ নেতা। আমাদের সাথে আছেন জনাব সৈয়দ নুরুল ইসলাম, চেয়ারম্যান ও সিইও ওয়েল গ্রুপ। আপনার অন্য পরিচয়গুলো দিলাম না, কারণ এই পরিচয়টি আজকে আলোচনায় লাগবে। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং ৭১ টেলিভিশনের পরিচালক বার্তা সৈয়দ ইস্তাক রেজা। স্বাগত আপনাদের তিনজনকে। আমরা ৪৬ বছরে পা রাখছি বিজয়ের, আমাদের স্বাধীন বাংলাদেশের বয়সের, এবং সেই সময় দাঁড়িয়ে আমরা কয়েকদিন টানা আলোচনা করতে চাই। এই স্বাধীনতার ৪৫ বছর যখন আমরা অতিক্রম করছি, তখন আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোর দিকে যদি তাকাই, বিশেষ করে যে সেক্টরগুলো আমাদের গর্ব করার মতো, সেই জায়গায় কোনখানটিতে আমরা আছি। আমরা জানি যে ১৯৭২-৭৩ অর্থ বছরে ৭৮৬ কোটি টাকার বাজেট নিয়ে যে দেশটি যাত্রা শুরু করেছিল, শেষ বাজেটটি সেই দেশটির ৩.৫ লাখ কোটি টাকা প্রায়। আমরা যদি তাকিয়ে দেখি যে এক ধরনের হয়তো ব্যক্তি খাতের বিকাশ ঘটেছে না রাষ্ট্রীয় খাতের বিকাশ ঘটেছে, এ নিয়ে আমাদের অনেক আলোচনা চলতে পারে, কিন্তু সার্বিক অবস্থায় যদি আমরা তাকিয়ে দেখি আমাদের উন্নয়নের গ্রাফটি কি বলছে এবং আমাদের রাষ্ট্রের যে শক্তিমত্তার জায়গাটি বিভিন্ন সূচকে যেখানে আমরা মাপি, সেই সূচকগুলো কি বলছে, আমরা সেদিকে নজর দিতে চাই। আজ মাস থেকে শুরু করি। সৈয়দ নুরুল ইসলাম। ধন্যবাদ। আসলে ৪৫ বছর পেরিয়ে আমরা 46 ইয়ার্সে পদার্পণ করেছি। আপনি যদি অর্জনের কথা বলেন, আপনি কি আসলে অর্থনৈতিক অর্জনের কথা বলছেন নাকি রাজনৈতিক এবং অর্থনৈতিক অর্জন? আমরা মূলত অর্থনীতিকে ফোকাস করতে চাই এবং রাজনীতির বাইরে অর্থনীতি বা অর্থনীতির বাইরে রাজনীতি নয়। রাজনীতির কথা বলেন, আমাদের অর্জন অনেক। আর যদি অর্থনীতির কথা বলেন, আমি সবসময় আশাবাদী মানুষ, পজিটিভ কথা বলি। অর্জন আমাদের অনেক, কিন্তু আসলে অর্জনটা শুরু হয়েছে কখন থেকে? ৪৫ বছর যতই বছর কাউন্ট করেন না কেন, আমাদের অর্থনীতিটা মুভমেন্টটা শুরু হয়েছে আসলে ২০০০ সাল বা ২০০৫ সাল থেকে। তার আগে আমাদের অর্থনীতির আকার অত্যন্ত ছোট ছিল, এখন মুভ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক দূরে গিয়েছি। আপনি ৩.৫ লক্ষ কোটি টাকার বাজেটের কথা বলছেন, আমাদের জিডিপি 7% প্লাস মুভ করছি, আমাদের রিজার্ভ এখন $35 বিলিয়ন, আর আমাদের মাথাপিছু আয় $১৫০০ উপর চলে গেছে। নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে আমরা গেছি, কিন্তু আসলে কি সত্যিকার অর্থে আমাদের এটা এই অর্জনটা কি আমাদের সন্তোষজনক? এখন কথা সন্তোষজনক কি না, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে দেখতে হবে আসলে কার সাথে আপনি কার তুলনা করছেন। আপনি যদি বলেন কলকাতা শহরের তুলনায় ঢাকায় কোথায়, আমি বলবো ঢাকা এখন ১ সময় লেগে গেছে কলকাতা থেকে। পাকিস্তানের অর্থনীতির সাথে যদি তুলনা করেন, বাংলাদেশ আমরা ওনাদেরকে বিট করেছি। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুরের কথা বলেন, উই আর নো হোয়ার। আমি খুব উচ্ছ্বাস প্রকাশ করতাম, কারণ ৮০ দশকের ইনভেস্টর আমি। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা সবাই, বলতে গেলে টাকা ছিল না, পয়সা ছিল না, অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ, রাস্তা ছিল না, ঘাট ছিল না, রাজনীতিবিদদের মারামারি কাটাকাটির মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করে আজকে বাংলাদেশকে একটা $35 বিলিয়ন একটা এক্সপোর্ট কান্ট্রিতে রূপান্তরিত করেছি। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে আমাদের পরিচিতি লাভ করেছি। এগুলো নিয়ে আমি উচ্ছ্বাস প্রকাশ করতাম। আপনার অনেক অনুষ্ঠানেও কিন্তু আমি কথা বলেছি। গত সপ্তাহে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হলো। আমি একটা কোরিয়ান কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার সাইন করছিলাম একটা প্রজেক্ট করার জন্য। তখন যে আমার বাসায় তাকে ডিনার করলাম, ওই কোম্পানির সিইও এসছে। তো সাইনিং করার পর আমার একটা কিউরিওসিটি হলো কোরিয়া সম্পর্কে জানার। কোরিয়া সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। ওকে আমি যখন জানতে চাইলাম, তুমি তোমার ব্যক্তিগত বায়োগ্রাফি বলতে পারো? সে আমাকে বলে, দেখো আমি 61-এ জন্মগ্রহণ করেছি। 70-এর দশকে যখন আমি স্কুলে যাই, তখন স্কুল থেকে ছুটির পর রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, আমেরিকান সৈন্যরা খাবার ছুঁড়ে মারত, চকলেট ছুঁড়ে মারত, আমরা সেগুলো নিয়ে খেয়ে ঘরে যেতাম। সেখান থেকে আমরা আজ উন্নত বিশ্বে। তার কথা শুনে মনে হলো 61-এ আমারও জন্ম। আমি শুরু করেছিলাম তার সাথে, তার মতো 80-র দশকে। 70-এর দশকে 73-এর দুর্ভিক্ষের কথা অনেকে বলে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে স্কুল থেকে আসার পথে কারো ছুঁড়ে দেওয়া খাবারের জন্য আমাকে অপেক্ষা করতে হয়নি। অর্থাৎ আমার অর্থনৈতিক অবস্থা কোরিয়ার মতো ভয়াবহ ছিল না। কোরিয়ার স্বাধীনতা অর্জন 60-তে, আমি 71-এ 10 বছর পর। কোরিয়া 1970 সালে 10-10 একটা টার্গেট ঘোষণা করলো তৎকালীন প্রেসিডেন্ট পার্ক, অর্থাৎ 10 বছরে $10 বিলিয়ন এক্সপোর্ট করবে। তারা 1977 সালে সেটা অর্জন করলো। 80 সনে তারা একটা টার্গেট করলো 10-25, অর্থাৎ 10 বছরে তারা $25 বিলিয়ন এক্সপোর্ট করবে। আজকের কোরিয়া $425 বিলিয়ন এক্সপোর্ট। আমার বন্ধু 61-এ জন্মগ্রহণ করে ওই প্রজন্ম, অর্থাৎ 80-র দশকের প্রজন্ম কোরিয়াকে আজকে পৃথিবীতে উন্নত দেশ হিসেবে নিয়ে গেছে। তাদের কিন্তু কোরিয়াতে, কিন্তু সাউথ কোরিয়াতে কিন্তু ন্যাচারাল রিসোর্স বলতে গেলে শূন্য, কারণ অল ন্যাচারাল রিসোর্স কিন্তু নর্থ কোরিয়াতে।
তার সাথে যখন আমি তুলনা করি, আমি সেদিন গর্ব করে বলতাম 80-র দশকে আমার প্রজন্ম বাংলাদেশকে $35 বিলিয়ন এক্সপোর্টে নিয়ে গেছে, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে আমরা আবির্ভূত হয়েছি, বা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশে চলে গেছি, $35 বিলিয়ন, এগুলো নিয়ে আমি কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করি। যখন আমি বন্ধুর সাথে গত সপ্তাহে কথা বললাম, আমার কাছে লজ্জা লাগলো যে 61-তে তারও জন্ম, 61-তে আমারও জন্ম, আসলে আমি কি আমাদের মধ্যে যে বড় বড় মানে বড় বড় বিচ্যুতি, প্রান্তিক বিচ্যুতি বলার উপায় নেই, এই রাষ্ট্রের উপর দিয়ে কিন্তু গেছে, যার হয়তো ধাক্কাগুলো আসবো। নূর ভাই আপনার কাছে, আমি আসছি রাশেক রহমান আপনার কাছে। রাজনীতিবিদের চোখ থেকে কিভাবে দেখবেন? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে একজন রাজনৈতিক কর্মী তো আর সমাজ থেকে বিচ্ছিন্ন কেউ না। নূর ভাই যে কথাগুলো বললেন সেগুলো সম্পূর্ণভাবে একমত। বাট আমাদের দেশে প্রতিটি প্রজন্ম, আবাল বৃদ্ধ বনিতা, সকলকে একটা জিনিস আমরা এখনো হয়তো বা সক্ষমতার সাথে দেখাতে পারিনি বা তাদের উপলব্ধিতে আনতে পারিনি, সেই জায়গাটা আমাদের অনেক কিছু করার আছে। যেমন ধরেন আমি একটু আগে চিন্তা করছিলাম যে প্রবৃদ্ধিকে তো আপনি গাণিতিকভাবে প্রকাশ করতে পারেন, এর বহিঃপ্রকাশ খুব সহজ। আপনি কতটুকু উন্নত হলেন এর জন্য কিছু সূচক নিয়ে আলাপ করলেন, সেটাও পরিষ্কার করে বলা সম্ভব। কিন্তু ৪৫ বছরের বাঙালির বাংলাদেশের যে অভিযাত্রা, তাতে আমাদের সবচেয়ে বড় অর্জনটা কি? আমাদের সবচেয়ে বড় অর্জনটা হচ্ছে যে আমাদের উৎপাদনশীলতার যেই সম্ভাবনার সীমারেখা ছিল, সেটা আজকে শিফট করে একটা নতুন জায়গায় পৌঁছেছে। অর্থাৎ আমি এইভাবে জিনিসটাতে আসতে চাই, ১৯০০ দশকের সমস্ত সময়টা ধরে বাংলাদেশের বিভিন্ন সময়ে দুর্ভিক্ষ বা খাদ্যাভাব দেখা দিয়েছে, কিন্তু জনসংখ্যা আজকের থেকে ছিল অনেক কম, কখনো ১ কোটি, কখনো ৩.৫ কোটি, কখনো ৭.৫ কোটি। আজকে আমাদের জনসংখ্যা ১৭ কোটি। ভৌগোলিক আয়তন কিন্তু আপনার বাড়েনি, কিন্তু বাংলার কোথাও খাদ্যের অভাব নেই, বরং আছে উদ্বৃত্ত। অর্থাৎ এই যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলতে যেটা বোঝায়, এটা যে আজকে শিফট করেছে, এর পিছনে লিডারশিপ একটা খুব বড় রোল প্লে করেছে। এবং আপনি দেখেন, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, আমরা জানি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পেছনে আমাদের বঙ্গবন্ধুর দহিত্র সজীবজের জয়, তার একটা পরিষ্কার ভূমিকা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার একটা নেতৃত্ব আছে। এই ডিজিটাল বাংলাদেশের জন্য কি হয়েছে? এই ডিজিটাল বাংলাদেশের জন্য সমস্ত বাংলাদেশের নতুন প্রজন্ম বই কি, যারা আজকে ডিজিটাল মিডিয়ামগুলো ইউজ করে, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করে বা ট্যাবলেট ইউজ করে বা পিসি ইউজ করে, ডিভাইস ব্যবহার করে, তাদের সকলের মনস্তত্ত্বে একটা পরিবর্তন এসেছে। এই যে মনস্তত্ত্বে পরিবর্তন আসার কারণে আকাশচুম্বী উৎপাদনশীলতার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, একে পরিমাপ করার সক্ষমতা এখন আমাদের তৈরি হয়নি। এটাকে খুব দর্শন নির্ভর একটা চোখ দিয়ে আপনাকে দেখতে হবে, এবং এখান থেকে আপনাকে বিশ্বাস করতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই জায়গায় বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, সেই জায়গাটার দিকে আমরা যাচ্ছি। এবং এই জায়গায় একটা কথা বলতে চাই, বাজেটের কথা যেহেতু আপনি প্রথমে শুরু করেছিলেন, ৭৮৬ কোটি টাকা দিয়ে বাংলাদেশের প্রথম বাজেট হয়েছিল সত্যি। তো জাসওয়ান্ত সিং, যিনি ভারতের একসময় প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন, আবার একটা সময়ের জন্য তিনি অর্থমন্ত্রীও ছিলেন, তো তাকে বিবিসি একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করলো যে তুমি যে বাজেট প্লেস করতে যাচ্ছ, এটা সম্বন্ধে তুমি কিছু বলো। তো তিনি বললেন যে দেখেন, যে বাজেট ডাজ নট অনলি হ্যান্ডেল ইকোনমিক কনসিডারেশনস, এ বাজেট হ্যান্ডেলস প্রিডমিনেন্টলি পলিটিক্যাল কনসিডারেশনস by which we want to see the changes in the economy and the financial sector. অর্থাৎ বাজেট তো শুধুমাত্র আকলন বিকলন নয়, ডেবিট ক্রেডিট নয়, যে আপনি এত টাকা খরচ করবেন অমুক জায়গায়। বাজেটে আপনার রাজনৈতিক যে আদর্শ, রাজনৈতিক যে লক্ষ্য, তা প্রতিফলিত হবে, এবং তার মধ্য দিয়ে আগামী দিনের বাঙালিকে আপনি কিভাবে দেখতে চান সেটাই প্রস্ফুটিত হবে। আবার একই সাথে কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নির্বাচন হয়ে গেল, সেখানকার আপনার উপরাষ্ট্রপতি, যিনি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, একটা কথা বলছেন, তিনি একটা প্রশ্ন করলেন যে হোয়াট ডু ইউ ভ্যালু? I will only understand what you value by looking at your budget. অর্থাৎ আমি আপনার বাজেটের দিকে তাকালে বুঝবো যে আসলে আপনার কাছে মূল্যবান কি। তো বাংলাদেশের ৪৫ বছরের বাজেট যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এই স্বল্প সময় বলতে হয় আজকের যে সরকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সরকার ছিল, সেখানে আপনি দেখবেন যে বাঙালির মূল চালিকা শক্তি কৃষককুল, তারা সবসময় পেয়েছে প্রাধান্য। এবং আজকে নুরু ভাই যে কথাটা বললেন যে ৮০ দশকে তিনি বিনিয়োগকারী হলেন, শিল্প স্থাপন করলেন, আজকে কিন্তু ২০১৬ সালে তাল মিলিয়ে বাংলাদেশের বিনিয়োগকারীরা যাতে তাদের বিনিয়োগের ফল পায়, শিল্পায়ন হয়, সেই জিনিসগুলো কিন্তু প্রস্ফুটিত হয়েছে। তা আমার কথা হচ্ছে যে ইটস নট অনলি দ্য ফিগার্স,
ফিলোসফিক্যালি আপনার দেশের কি পরিবর্তন আসছে এটা আপনাকে ধন্যবাদ। এই ফিলোসফির জায়গা থেকে আমি আসছি সৈয়দ ইশতিয়াক যে আপনার কাছে আমাদের মুক্তিযুদ্ধের সময়কার বা তার পরবর্তীকালের সময় দেখি আমাদের তখনকার যে বিশ্ব বাস্তবতায় বা যে অক্ষাংশে আমরা দাঁড়িয়েছিলাম দ্বিভাজিত বিশ্বের, সেখানে কিন্তু রাষ্ট্রীয় পুঁজি বা সমবায় বা রাষ্ট্রীয় শিল্পের বিকাশ বা রাষ্ট্রীয়করণের একটি জায়গা ছিল। আর আজকের বিশ্ব বাস্তবতায় দাঁড়িয়ে ব্যক্তি পুঁজির বিকাশ, মুক্তবাজারের জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখান থেকেই বিকাশটি ঘটছে। এবং আমরা যদি তাকিয়ে দেখি সেই জায়গা থেকে আমাদের যে এক ধরনের সরে আসা বলতে হবে এটিকে, আমাদের অর্থনৈতিকভাবে বলি, রাজনৈতিকভাবে বলি, সরে আসা, এবং এই সরে আসাটি কোনো অলিক বিষয় নয়, এটা বিশ্ব বাস্তবতায় সরে আসা আমাদের মানতে হবে। এবং এই সরে আসাটিকে আমরা কিভাবে নিতে পেরেছি এবং এই সরে আসার ফলাফলটি আমরা কি পাচ্ছি? ধন্যবাদ। আমাকে আমার দুইজন পূর্ববর্তী বক্তা যথার্থই বলছিলেন, বাংলাদেশকে যদি আপনি আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিবেচনা করেন তাহলে প্রথমে দেখতে হবে বাংলাদেশ এখন বিশ্বে অত্যন্ত আলোচিত একটি দেশ বেশ কিছু কারণে। আপনি যদি তার আশেপাশের দেশগুলো দেখেন, প্রথমেই আপনাকে দেখতে হবে পাকিস্তানের সাথে, যাদের কাছ থেকে আমরা লড়াই করে আমাদের স্বাধীনতা পেয়েছি। আজকে পাকিস্তান কোন বাস্তবতায়, বাংলাদেশ কোন বাস্তবতায়। পাকিস্তানে অবকাঠামোগত জায়গা যে জায়গায় আছে সেটা না বলারই মানে কোনো উল্লেখযোগ্য নয়, বিশেষ করে পাকিস্তান আসে না এখন আর। পাকিস্তানের অর্থনীতির ডেফিসিট ফাইন্যান্সিং অনেক অনেক বেশি, যেটা বাংলাদেশে অত্যন্ত সুদৃঢ়ভাবে প্রতি বছরের বাজেটেই জিডিপির 5% রাখা সম্ভব হয়েছে প্রতি বছর। এটা একটা অসাধারণ ফিসকাল ম্যানেজমেন্ট বাংলাদেশের দিক থেকে এটা। কিন্তু রাশেক যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের মানুষের উৎপাদন স্পৃহাটাকে আমি কতটা জাগিয়ে দিতে পেরেছি। এবং আজকে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু যে যার জায়গা থেকে কিন্তু কর্মে নিবেদিত, সে কাজের মধ্যে বসে নেই। এবং এইটা একটা বড় কিন্তু মানুষের ভেতরে একটা কর্ম স্পৃহা তৈরি হচ্ছে, উৎপাদন স্পৃহা তৈরি হয়েছে, সে দেশটার জন্য কিছু করতে চায়। 71 সাল থেকে আপনার এখানে জমি কমেছে কিন্তু মানুষ বেড়েছে প্রতি বছর, কিন্তু বাংলাদেশে কিন্তু কৃষি ক্ষেত্রে বড় ধরনের একটা বিপ্লব সাফল্য আছে। এবং আমরা এবং সম্প্রতি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটা রিপোর্ট লঞ্চ হয়েছে যে হাঙ্গার ম্যানেজমেন্ট বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো হাঙ্গার ম্যানেজ কান্ট্রি হলো বাংলাদেশ। এত ছোট দেশ, এত জনসংখ্যার চাপ, সেইটাকে ম্যানেজ করে সে তার মানুষকে খাইয়ে রেখেছে, যেটা বলা হচ্ছে ভারতও কিন্তু বাংলাদেশে হাঙ্গার ম্যানেজমেন্টে বাংলাদেশ থেকে পেছনে, পাকিস্তান তো অবশ্যই পেছনে আছে। আরেকটা কথা হলো যে আপনি কন্টিনিউয়াসলি 90-এর দশক থেকে আপনি এভারেজে 6% জিডিপি গ্রোথ বজায় রেখেছেন, যেটা এখন সাথে আমরা কখনো ছুঁয়ে ফেলছি, কখনো অতিক্রম করছি। বিশ্বের মাত্র 30টা দেশে কিন্তু এরকম 6% ইকোনমিক গ্রোথ আছে। সুতরাং আপনি বাংলাদেশের এটা একটা সাকসেস দেখবেন। সাকসেসের একটা বড় জায়গা আরেকটা আছে, সেটা হলো যে আমাদের মানুষের ব্যয় সক্ষমতা বেড়েছে। আমাদের মানুষ কিন্তু এখন বলে না জিনিসপত্রের দাম কমাও, এই জিনিসটা থেকে কিন্তু বেরিয়ে আসছে, আয়ও বেড়েছে। কারণ মানুষ এখন সে তার আয় বাড়ানোর কথা বলে, ফলে তার ব্যয় সক্ষমতাটা বেড়েছে। এবং যেখানে মানুষ ব্যয় সক্ষমতা বাড়ে তখন বোঝা যায় যে অর্থনীতি একটা মুভমেন্টের মধ্যে আছে। আমাদের শিক্ষা এবং সামাজিক খাতে বেশ কিছু অগ্রগতি আছে এবং ডিজিটাল বাংলাদেশের কথা আলোচনায়ও এসছে। কিন্তু আমি আরেকটা বিষয়কে খুব বড় অর্জন বলে দেখবো, সেটা একটা রাজনীতি, সেটা হলো যুদ্ধাপরাধের বিচার। এবং শেষে আপনার কাছে আসতেছে, আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে প্রেক্ষাপট বদলে যাওয়ার কারণে রাষ্ট্রায়ত্ত কলকারখানা থেকে আমরা আজকে বেসরকারি খাতে গিয়েছি, কিন্তু রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ যদি দেখেন আপনি, সেইটা কিন্তু সাম্প্রতিককালে 2008 সালের পর থেকে রাষ্ট্রীয় বিনিয়োগ জনকল্যাণে কিন্তু সাংঘাতিক। আজকে আমাদের মেয়েরা রাষ্ট্রীয় বিনিয়োগে বিনা পয়সায় লেখাপড়া করছে। আজকে রাষ্ট্রীয় বিনিয়োগে মিড ডে মিল চালু হয়েছে, রাষ্ট্রীয় বিনিয়োগে এত বড় অবকাঠামোগত খাত। পৃথিবীর ইসলাম ভাই তো বড় ব্যবসায়ী, পৃথিবীতে কিন্তু যেখানেই অবকাঠামোগত বড় ধরনের কাজ হয় সেটা কিন্তু প্রাইভেট সেক্টর পার্টনারশিপ হয়। বাংলাদেশ কিন্তু রাষ্ট্রীয় বিনিয়োগ করছে, একদমই এইটা হলো জনগণের জন্য রাষ্ট্রীয় বিনিয়োগ। এবং আজকে রাষ্ট্রীয় বিনিয়োগের কারণে কিন্তু আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের স্তরটা দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু এখন গ্লোবালি কম্পিটিটিভ একটা স্যালারি স্ট্রাকচারে দাঁড়িয়েছে। এগুলো সবই হলো আমাদের অর্জন। চ্যালেঞ্জ আছে, কিন্তু আমি ব্যর্থতা বলবো না, আমাদের চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলো কোন জায়গায়? আমরা প্রশাসনিক সংস্কার করতে পারিনি অনেক জায়গায়, যেগুলো প্রয়োজন ছিল সেগুলো সামনের দিকের চ্যালেঞ্জ। আমরা বেশ কিছু জায়গায় আমরা রাজনৈতিকভাবে আমরা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের জায়গায় আছি। একদিকে যুদ্ধাপরাধের বিচার আমরা করছি, কিন্তু আরেকদিকে বিশ্বব্যাপী যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, তার ছোঁয়াটাও কিন্তু বাংলাদেশে আছে এবং সেইটা একটা বড় ধরনের বিশ্বের বাইরে না। চ্যালেঞ্জের আরেকটা জায়গা হলো আমাদের শিক্ষা খাতে আমরা এখনো একমুখী করতে পারিনি। এটা আমাদের একটা খুব বড় ধরনের চ্যালেঞ্জের জায়গা। শিক্ষার অগ্রগতি আছে কিন্তু
অনেক মানুষ এখন ড্রপ আউটের রেট কমেছে, এবং আপনি দেখেন একটা সময় ছিল আমাদের 47% মানুষ দরিদ্র সীমার নিচে ছিল, যেটা এখন 23.5% আরেকটি জিনিস যেটা মানে স্বাধীন বাংলাদেশে আমাদের যে প্রজন্ম লেখাপড়া করেছি, আমরা কিন্তু দেখেছি যে ওই মোটামুটি অক্টোবরের শেষ থেকে আমরা বড় ভাইদের বইগুলো বায়না করতাম যে ভাই আপনি যখন উপর ক্লাসে উঠবেন আপনি বইটা দেবেন। আর আমাদের বাচ্চারা কিন্তু এখন নতুন বইয়ের গন্ধ শুকে বছরের প্রথম দিন, এবং উৎসব নতুন একটি চালু হয়েছে, 37 কোটি নতুন বই পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। আরেকটা যে জায়গা যেটা হলো সে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের আমরা যেটা বলছিলাম যে আমাদের অবকাঠামোর এই জায়গাটা কিন্তু আপনার একটা রেজাল্ট আসবে আরো পরে। ধন্যবাদ। আমরা বড় ধরনের প্রজেক্ট বিরতি থেকে ঘুরে আলোচনায় চলে আসি, তাহলে নিরবিচ্ছিন্ন কথা বলা যাবে। সম্মানিত দর্শক, যেমন থাকে প্রতিদিন তেমনটি 21 রাতে নিয়মমাফিক বিরতিটি এখন প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে থাকবেন, 21 রাতের সাথে থাকবেন। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসবো আজকের এই আলোচনায়। সম্মানিত দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকে আলোচনায়। স্টুডিওতে আছেন জনাব রাশেক রহমান, আছেন জনাব সৈয়দ নুরুল ইসলাম, আছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। সৈয়দ নুরুল ইসলাম, আপনার কাছে আসছি। আমাদের কথা হলো স্বাধীনতার 45 বছরের বাংলাদেশ। আমরা কথা বলছিলাম আমাদের অর্থনৈতিক সেক্টরগুলো নিয়ে। সেক্ষেত্রে একটি খুব সরাসরি প্রশ্ন, আপনার রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত অবস্থান দুটোর বাইরে আপনার যে একজন ব্যবসায়ী অবস্থান, সেখান থেকে আমাদের আমলাতন্ত্র কি রাজনীতির সাথে হাঁটতে পারছে সেই গতিতে? হ্যাঁ, সেটা জানি। আমি ইশতিয়াক ভাই এবং রাশেক ভাইয়ের কথা সূত্র ধরেই বলছি যে আসলে আমাদের অর্জন যদি বলেন, অর্জন অনেক, কিন্তু সেই অর্জনগুলো আসলে শুরু হয়েছে কবে? 40 বছরের বাংলাদেশের অর্থনৈতিক মুভমেন্ট শুরু হয়েছে 2006 সাল থেকে। কিন্তু যখন তখন থেকে যে গতি, এই গতির সাথে আমাদের বিউরোক্রেসি, আমি সেই কথাতে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন ভিশন 2021 এবং ভিশন 2040। এই স্বপ্নটা দেখানোর কথা ছিল কাউকে 80 সালে। বঙ্গবন্ধুকে যদি 75-এর 15 আগস্টকে যদি বঙ্গবন্ধু হত্যা না করতেন, তাহলে বঙ্গবন্ধুই হয়তো একজন কোরিয়ার মতো 10-20-10-15 দিতেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন। এই স্বপ্নের পেছনে আমরা কিন্তু প্রাইভেট সেক্টর ছুটতে গিয়ে যাদের সাথে দেখা হয়, এই যে আপনি বললেন ব্যুরোক্রেসি বা এক্সিকিউশন, তারা আসলে স্বপ্নের সাথে তাল মিলিয়ে চলছেন কিনা। কারণ আমি একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নের পেছনে আমরা ছুটছি। আর ছুটতে গিয়ে যাদের সাথে দেখা হয়, তারা ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে রিকশার চলাচলের জন্য রাস্তার কথা ভাবে। আমি সৈয়দ নুরুল ইসলাম, আমার প্রজন্ম রিকশাকে 10 বছর আগে জাদুঘরে পাঠানোর স্বপ্ন দেখেছিলাম। রিকশাকে জাদুঘরে পাঠানোর স্বপ্ন দেখেছিলাম। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন নেত্রী দেখিয়েছেন, সেই স্বপ্নের পেছনে আমরা ছুটছি। এবং ছুটতে গিয়ে যাদের সাথে দেখা হচ্ছে, তারা রিকশাকে রাস্তায় রাখার জন্য কাজ করছেন। আপনি কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ শুধু একজন নেত্রীর পক্ষে আসলে এই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব না। আমরা গর্ব করেই বলি যে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের প্রজন্ম, আমি সবসময় গর্ব করে বলি, অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ, রাস্তা ছিল না, ঘাট ছিল না, সেখান থেকে অর্থ আমরা ইনভেস্ট করে এখানে নিয়ে এসেছি। যদি সেদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকতো 80-র দশকে, তাহলে আজ আমরা গর্ব করে বলতে পারতাম আমাদের এক্সপোর্টও $425 বিলিয়ন লাইক কোরিয়া। কেন আজকে $35 বিলিয়ন নিয়ে আলোচনা করতে হচ্ছে? আমার তো এখানে থাকার কথা ছিল না। 16 কোটি মানুষের অর্থনীতি, 3,50,000 বাজেট নিয়ে আমরা গর্ব করছি। আমাদের বাজেট হওয়ার কথা ছিল 16 কোটি মানুষের জন্য 3,50,000 কোটি টাকার বাজেট। আসলে বাজেট না, আমাদের বাজেট হওয়ার কথা ছিল 6,00,000 কোটি টাকার বাজেট। সেটা পারি নাই কেন? স্বপ্ন দেখানোর মানুষ ছিল না। 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমাদের স্বপ্নটাকে গলা টিপে মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা আসার পর প্রথম ট্রেনের উনি কাজ করতে পারেন নাই। তারপর উনি 2006, 7, 8 এসে আমাদেরকে একটা স্বপ্নের সামনে ছুড়ে দিয়েছেন যে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে যাবে। এই কাজটা করার কথা ছিল 2008 সালে। বঙ্গবন্ধুকে যদি হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু যদি 15 আগস্ট 15 আগস্টের যদি বঙ্গবন্ধু নির্মম হত্যা না করা হতো, তাহলে আজ বাংলাদেশ কোরিয়ার সাথে 425 বিলিয়ন না হলেও $200 বিলিয়ন এক্সপোর্ট করতে পারতাম। তাহলে বাংলাদেশের চেহারাটাই পড়তে যেত। আমি কিন্তু সবসময় স্বপ্নের পেছনে ছোটা মানুষ। আমি আবার রিপিট করব যে প্রশ্ন আপনি করেছেন, স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে যাদের কারিগরের ভূমিকা পালন করার ছিল তারা করতে পারছেন কিনা। আই এম সরি টু সে, তারা চাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম বা বড় বড় শহরে এখনো রিকশার লাইনটা ঠিক থাকুক। তাহলে কাদের সাথে আমাদের দেখা হচ্ছে এটা নিয়ে আপনি বুঝে যাবেন। রাশেক রহমান, আমি প্রথমে একটু দ্বিমত পোষণ করে আমার বক্তব্য শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। আমি একটু সময় দিবেন। সেটা হচ্ছে যে 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থাপনা কোনোভাবেই কোনো সময়ের তুলনায় এতে কোনো ঘাটতি বা কমতি ছিল না। 1996 থেকে 2001 সালে যেটা হয়েছে, আমি সত্য কথা বলায় বিশ্বাস করি। আমি মনে করি সত্যের মাঝে মুক্তি নিহিত আছে।
যেটা একটু আগে নিরু ভাই বললেন, ওই জায়গাটা আমি একমত যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমার ভালো চায়, এই দেশ জাতির ভালো চায়, কিন্তু উনি একা তো সব কাজ করতে পারবেন না। 1996 থেকে 2001 সাল পর্যন্ত এরকম বহু রাজনৈতিক ছোটখাটো ঘটনা ছিল যেখানে আমরা বারবার হয়েছিলাম বিব্রত। আজ সেই বিব্রতকারী বা যারা বিব্রত করেছিলেন তারা বহু দূরে আছেন, তাদেরকে নিবৃত করা হয়েছে, যার দরুন 1996 থেকে 2001 সালও খাদ্যে আমরা উদ্বৃত্ত ছিলাম। বিদ্যুতের যে অগ্রগতি তা ছিল ইতিবাচক এবং ধনাত্মক, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমার ফরেন কারেন্সি রিজার্ভ সেটাও বাড়ছিল, রপ্তানিও বাড়ছিল। যেটা হয়েছে যে 2001 সালের একটা চক্রান্ত, যেটা আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব এবং সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান সাহেবের সাথে মিলে জাতীয়তাবাদী, তার কাছে আমরা পরাস্ত হয়েছিলাম। সুতরাং ওই সময় যে কোয়ালিটেটিভ ভাবে আমরা এগোতে পারিনি, এটা ঠিক না। আমি এই জায়গাটা একটু রিফিউট করলাম, আই এম সরি, আই হোপ আপনি কিছু মনে করবেন না, মাই এল্ডার ব্রাদার। হ্যাঁ, আচ্ছা, আমি যেই জায়গাটা আসতে যাচ্ছিলাম, আমি রেজা ভাইয়ের এই কথাটা খুবই কৃতজ্ঞ ওনার কাছে যে উনি কথাটা তুলেছেন। যুদ্ধ অপরাধীর বিচারের সাথে অর্থনীতির কি সম্পর্ক? দেশের স্থিতাবস্থার সম্পর্ক রয়েছে না, যেই তারা অস্থিতিশীল করেছে সেই সময়, না সেটা আছে না, শুধু তাই না, যেই যুদ্ধ অপরাধীরা বাংলাদেশ নামীয় এই ধারণাটির সাথে একমত পোষণ করতে পারেননি, বরঞ্চ নির্বিচারে হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, তাকে যদি রাষ্ট্রীয় শাসন ক্ষমতার কাছে আপনি রাখেন বিচারহীনতার মধ্য দিয়ে, তাহলে বাংলাদেশের আগামী দিনের অর্থনৈতিক যে অগ্রগতি সেটা সম্পাদিত হবে না। এবং আজকে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে ডিসেম্বরের 12 তারিখে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার এই অনুষ্ঠানে। এখন 12টা পেরিয়ে ডিসেম্বর 13 হয়েছে। আমরা সকলে জানি যে 1971 সালের ডিসেম্বর 12 থেকে ডিসেম্বর 14 তারিখ পর্যন্ত এই দেশ যাতে কোনোদিন জ্ঞান নির্ভর সমাজ অথবা বিজ্ঞান নির্ভর সমাজে রূপান্তরিত না হয়, অর্থাৎ আমাদের অর্থনীতি যাতে সাবসিস্টেন্স থেকে ইন্ডাস্ট্রিয়াল থেকে টার্সিয়ারি লেভেলে না যায়, এর জন্য সমূলে এই দেশের বুদ্ধিজীবীদেরকে কিন্তু উৎপাদন করা হয়েছিল। এবং এই জায়গায় রবার্ট ফেরিগনো নামে একজন ভদ্রলোক, তার কথা উল্লেখ করা যায়। তিনি বলতেছেন, ইফ ইউ কিল দ্য হিরোজ দেন ইউ কিল দ্য সোল অফ দ্য নেশন। অর্থাৎ কি হলো দেখেন, 1971 সালের 14 ডিসেম্বর থেকে শুরু করে বুদ্ধিজীবীদের নিধন করা হলো। আপনি তারপরে যখন বিজয় ঠেকিয়ে রাখতে পারলেন না 16 ডিসেম্বরে, তখন এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই 786 কোটি টাকার বাজেট দিয়ে যখন শুরু করলেন, এবং যখন দেখা গেল যে 37,000 বেসরকারি স্কুলকে একদিনে সরকারি করা হলো একমুখী শিক্ষা দেওয়ার জন্য, বাংলাদেশের প্রতিটি প্রান্তরে মানুষ শিক্ষিত হবে এবং প্রতিটা প্রান্তরে পুনর্গঠনের কাজ শুরু হলো, ঠিক তখন আবার ওই যে হিরো বঙ্গবন্ধু ছিলেন আমাদের হিরো, তাকে হত্যা করা হলো। জাতীয় 4 নেতা ছিলেন আমাদের হিরো, তাদেরকে হত্যা করা হলো। শুধু তাই না, আপনি দেখেন মেজর জেনারেল জিয়াউর রহমান যখন এই দেশে নিপতির ভূমিকা উপনীত হলো, সেই সময় থেকে ছলে বলে কৌশলে আমাদের দেশের সামরিক বাহিনীর থেকে প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে হয় চাকরি থেকে অপসারণ করা হয়েছে অথবা ক্যাঙ্গারু কোর্টের মধ্যে দিয়ে হত্যা করা হয়েছে। তার মানে কি, দ্য এন্টায়ার কনস্পিরেসি ওয়াজ যে বাঙালি তার নিজের বাজার তৈরি করতে পারবে না, বাঙালি তার নিজের বাজার সৃজন তৈরি করতে পারবে না এবং নিজের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। এবং আজকে সবচেয়ে বড় যে ব্যাপারটা, এত বড় একটা টার্মোইলের মধ্যে যাওয়ার পরেও আমাকে একটু আবিধানিক ভাবে আসতে হয়, আমি মনে করি দর্শকরাও হয়তো বা খুশি হতে পারে, সেটা হচ্ছে অর্থনীতিতে কিছু গ্রোথ মডেল পড়ানো হয়। গ্রোথ মডেলের সমীকরণের সর্বশেষ ফলাফল হচ্ছে ক্যাপিটাল লেটার ওয়াই, অর্থাৎ বড় হাতের ওয়াই অক্ষরটি। এখন যেই দেশের নেতৃত্বকে আপনি ডিমিনিশ করে ফেলেছেন, যেই দেশের ক্যাপিটাল বেসকে আপনি জিরো করে ফেলেছেন, সেই দেশের ক্যাপিটাল ওয়াই মিরাকুলাসলি আজকে শুধুমাত্র ঊর্ধ্বমুখী। সেটা অনলি বিকজ ওয়ান ফ্যাক্টর, সেটা হচ্ছে ইউনিটি, যেটা বললেন আত্মবিশ্বাস, কনফিডেন্স এবং লিডারশিপ। এবং লিডারশিপের নামটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আর আমাকে 10 সেকেন্ড দিবেন, এটা বলা প্রয়োজন। 1980-র দশকে আমার যখন শৈশব, সেই সময় আমি নিজের চোখে দেখেছি এই দেশের একটা অসুখ ছিল, অসুখটার নাম ছিল ব্রেন ড্রেন, অর্থাৎ যাদের মেধা পাচার আমরা জানি, এবং সেই মেধা পাচারের উল্টোটি এখন ঘটে, তারা ফেরত আসে। দিনে দুটো প্রায়োগিক উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করবো। একটা হচ্ছে আপনি কাজ করতে চান, পদ্মা সেতু একটা, অর্থাৎ স্কিলড, সেমি স্কিলড অর নট স্কিলড, প্রতি শ্রেণী মানুষের কাজের কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। এবং আকাশ বিজ্ঞানের দিকে তাকান, বঙ্গবন্ধু 1 নামীয় যেই স্যাটেলাইট উপগ্রহটি লঞ্চ হবে, সেখানেও কিন্তু আজকে আমার তরুণ প্রজন্মের ছেলে মেয়ে
যারা সত্যিকার অর্থে উন্নত মানের লেখাপড়ায় শিক্ষিত হবে ধন্যবাদ। তাদের কর্মক্ষেত্র। ধন্যবাদ। আমি সৈয়দ ইসলামকে আমি আরেকটা প্রসঙ্গ আসছি, যে প্রসঙ্গটি সাম্প্রতিককালে প্রচন্ড আলোচিত হয়েছে আমাদের অর্থনৈতিক সেক্টরে, পিপিপি। আমরা দেখি 7 ডিসেম্বর 2012 মাননীয় প্রধানমন্ত্রী বলছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি হবে উন্নয়ন কর্মকাণ্ড এবং বাস্তবায়নের নতুন যুগের সূচনা, এবং পরবর্তীকালে আমরা দেখি 15-16 অর্থ বাজেটে 2000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল পিপিপির জন্য, 16-17 অর্থ বাজেটে 2000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে পিপিপির জন্য। কিন্তু সেই সেক্টরটি কি, মানে পিপিপির ফলাফলটি কি আমরা পাচ্ছি? আন্তরিকতা আছে কিন্তু প্রচন্ড সরকারের দিক থেকে চেষ্টা আছে, প্রাইভেট সেক্টর আগ্রহী সরকারের সাথে পার্টনারশিপ করে কাজ করার জন্য পাবলিক সেক্টরের সাথে। পাবলিক সেক্টরের প্রয়োজনও আছে প্রাইভেট সেক্টরকে এবং একসাথে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু দুঃখজনকভাবে পিপিপিটা কিন্তু আমাদের সেইভাবে এগোয় না। এটা জন্য মানে কিছুটা আমাদের দুঃখ আছে, কিন্তু আবার এটা বাস্তবতাটা মানতেই হবে যে আমাদের এখানে বেশ কিছু জায়গায় বিধিগত সমস্যা থাকার কারণে এটি এগোচ্ছে না। কিন্তু তাই বলে যে আমাদের অর্থনীতি এগোচ্ছে না তা কিন্তু না। এবং পিপিপি না এগোনোর পরে অর্থনীতি যেভাবে এগোচ্ছে, প্রাইভেট সেক্টর পার্টনারশিপ উইথ দি গভর্নমেন্ট ইন আদার এরিয়াস কিন্তু চলছে। আপনি যদি 2008 সাল থেকে বাংলাদেশের দিকে তাকান তাহলে আপনি দেখবেন দারিদ্র 47% ছিল তখন, সেটা এখন 23.5%। ফলে একটা বড় ধরনের আমি বলবো দারিদ্র কমছে, সাক্ষরতা কমছে, কিন্তু তারপর আমি বলবো চ্যালেঞ্জটা বড়, কারণ এখনো 4 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে। সুতরাং আমার তো জায়গাটা কিন্তু কাজ করার জায়গাটা অনেক। আবার হলো বড় স্বপ্ন দেখা। বঙ্গবন্ধু আমাদেরকে একটা বড় স্বপ্ন দেখিয়েছিলেন, বাংলাদেশের মানুষ স্বশাসিত হবে, নিজের স্বাধীনতা পাবে। তার কন্যার হাতে কিন্তু আরো বড় স্বপ্ন তিনি দেখিয়ে চলেছেন, পদ্মা সেতুর মতন বড় প্রকল্প, রূপপুর প্রকল্প। আপনি যদি দেখেন গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশকে তিনি বড় জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একমাত্র দেশ যে এমডিজির প্রতিটা ক্রাইটেরিয়া শেষ করেছেন। বাংলাদেশ এসডিজিতে নেতৃত্ব দানকারী কান্ট্রি। বাংলাদেশ ক্লাইমেট নেতৃত্ব দিচ্ছে, কিন্তু শেখ হাসিনা নিজে নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং গ্লোবাল ফোরামে কিন্তু বাংলাদেশের নেতৃত্বটা আছে, এবং আমরা খুবই, আমি গণমাধ্যমের কর্মী হিসেবে আমি বলবো আমরা অত্যন্ত একটি বাজে দৃষ্টান্ত স্থাপন করেছি গত কয়েকদিনে। বাংলাদেশে 3 দিন জিএফএমডি কনফারেন্স হয়ে গেল, গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট। 100টা দেশের বেশি, 20টা দেশের মন্ত্রী, 50টা দেশের সচিব এবং 700-র উপরে অতিথি এই নগরীতে বসে গ্লোবাল মাইগ্রেশন নিয়ে আলোচনা করেছে, যেটা আজকে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা। আপনার গণমাধ্যম সেদিকে তাকাতে পারেনি, তাই বলে সেই সম্মেলন সবাই যে তাকায়নি কিন্তু তা না। আমরা কিন্তু 21 রাত করেছি, আমরা করেছি, কিন্তু যতটা প্রয়োজন ছিল। এটা সবাই পরে যদি কনটেক্সট চিন্তা করেন যে বিদেশিরা আসে না, সেখানে পহেলা জুলাই ছিল 700 বিদেশি ছিল। পহেলা জুলাইয়ের পরের বাংলাদেশে এটি একটি সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা, এবং এটা আমাদের ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ক্যাপাসিটিকে কোন জায়গায় নিয়ে গেছে সেটা দেখেন আপনি। এবং বাংলাদেশ নিজে মানে আবেদন করে সম্মেলনটা বাংলাদেশে এনেছে, যে আমরা বাংলাদেশ, তারা নির্ভয়ে এসেছেন, ধন্যবাদ দিই যে আমরা এটা। এবং এই জায়গাটা আমাদের যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা একটা বড় জায়গায় চলে গেছে, এটা কিন্তু তার একটা। ধন্যবাদ। আমরা শেষ 5 মিনিটে আছি, 6 মিনিট ধরে 2 মিনিট করে প্রত্যেকে বলতে পারবেন। সৈয়দ নুরুল ইসলাম। হ্যাঁ, আসলে বিতর্কের কোনো অবকাশ নেই, আমরা বিতর্কের জায়গাও নেই আমাদের। আমরা এগোচ্ছি, কিন্তু আমরা এগোচ্ছি আসলে কোথায় আছে এবং কোথায় যেতে হবে। আমার লক্ষ্যটা কিন্তু একটু উচ্চবিলাসী। যে বলছিলাম 3,50,000 কোটি টাকার বাজেট, আমি মোটেও সন্তুষ্ট না। হওয়ার কথা ছিল 6,00,000 বাজেট। আমি যে কথা বলার চেষ্টা করছি যে নিম্ন মধ্যবিত্ত আয় থেকে বা দরিদ্র দেশ থেকে নিম্ন মধ্যবিত্ত আয় বা উচ্চ মধ্যবিত্ত দেশে যাওয়াটা অর্থনীতি খুব বড় চ্যালেঞ্জ না। জননেত্রী শেখ হাসিনার মতো লিডারশিপ যতদিন থাকবে এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ না। অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মধ্যবিত্ত থেকে, অর্থাৎ উচ্চবিত্তে যাওয়া হচ্ছে বড় চ্যালেঞ্জ। মানে ফ্লোটি ঠিক থাকা সমাজের অর্থনীতি একটা কথা আছে, ওনারা হয়তো আরো ভালো বলতে পারবেন, আর রাশেক তো ভালো অর্থনীতি নিয়ে কথা বলছেন, যে অর্থনীতি একটা কথা আছে মিডল ইনকাম ট্র্যাপ। মিডল ইনকাম ট্র্যাপ বলে একটা শব্দ অর্থনীতি আছে। সেই ট্র্যাপটা কিন্তু পৃথিবীর অনেক দেশ মধ্য আয়ের দেশে গিয়ে ঘুরখাপ করতে গত 40 বছর ধরে, তারা কিন্তু উচ্চ আয়ের দেশ দিতে পারছে না। উচ্চ আয়ের দেশে যাওয়ার জন্য যেই প্রিপারেশন দরকার, সেই প্রিপারেশন আছে কিনা আমি রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যেও দেখি, আমাদের যে এক্সিকিউটিভ যেটা ব্যুরোক্রেসি সেখানেও আমি দেখি, ইভেন আমার প্রাইভেট এন্টারপ্রেনার্সদের মধ্যেও দেখি। আমাদের এই জিনিসগুলো নিয়ে কিন্তু এখন কথা বলতে হবে। আমরা যদি মনে করি আমরা এগোচ্ছি, আমরা অনেক দূর গেছি, আমরা আর কোনো কাজ নাই, উই আর ডুইং মিস্টেক। কারণ আমি বারবার একটা কথা বলি, 80-র দশকের প্রজন্ম আমরা একটা জায়গায় দাঁড় করেছি, রাশেকদের প্রজন্ম সেখান থেকে নিয়ে আরেকটা জায়গায় দাঁড় করাবে, তারপর প্রজন্ম কোথায় যাচ্ছে। আপনার কম্পিটিটিভনেস বলতে কিন্তু রাষ্ট্রের কোনো হাত পা নাই, চোখ নেই। রাষ্ট্রের যন্ত্র হচ্ছে আমরা যারা মানুষ, আমাদের সক্ষমতার জায়গা তৈরি হতে হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনার বয়স কিন্তু 70 পেরিয়ে গেছে। আমাকে দেখতে হবে উনি আর কয় বছর কাজ করতে পারবেন। পুরো দেশ এবং পুরো অর্থনীতির অর্জনগুলো এককভাবে ওনার উপর নির্ভরশীল হয়ে গেছে। আমরা কি মধ্য আয়ের যে
মিডল ইনকাম ট্র্যাপের মধ্যে ঘুরপাক খাবো, নাকি মিডল ইনকাম আমরা অবশ্যই অতিক্রম করব, উন্নত বাংলাদেশের দিকে যাব? উন্নত বাংলাদেশের দিকে যদি যেতে হয় আজকে থেকে আমাদের অনেক অনেক বেশি কাজ করতে রাশেক হবে। রহমান 2 মিনিট। সেরো খানজার একটা কথা আছে, উইদাউট ল্যান্ড দের ইজ নো নেশন। নেশন বিল্ডিং, জাতির সত্তাকে উদ্ভব ঘটাতে গেলে বা তৈরি করতে গেলে জায়গা লাগে। তো আজকে আমি, উনি যেভাবে বলছেন এভাবে দেখতে চাই না। আমি আই এম নট এ নেগেটিভ পারসন, আমি খারাপের ভিতরে ভালো দেখি। এই দেশে বঙ্গোপসাগর বিজয়, আপনি নেশন বিল্ড করবেন, আপনার জনসংখ্যা বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, আপনার ব্লু ইকোনমির ক্ষেত্র খুলে গেল। এই সাকসেস থাকার পরে আপনার কমপ্লেন করার কিছু নাই। 3 লক্ষ কোটি, 3.5 লক্ষ কোটি, 6 লক্ষ কোটি হবে। তার থেকেও বড় কথা আমি বলি যে এই 3.5 লক্ষ কোটি দিয়ে বাংলাদেশের মতো আরেকটা ছোট দেশের জীবনযাত্রার মান কেমন হবে আর বাংলাদেশে কেমন হয়, নিহিত কিছু ব্যাপার আছে, এটাকে উপলব্ধিতে নিতে হবে। মানে অর্থ আর গাণিতিক সংখ্যা এ দিয়ে আপনি নিরূপণ করতে পারবেন না আপনি কতটা সফল বা কতটা উন্নত। আপনাকে দেখতে হবে আপনার ভিতরে পরিবর্তন কতটুকু এসেছে। এবং জনপ্রশাসনের কথা তিনি বললেন, নুরু ভাই যেখানে ব্যথিত বা যেই জায়গায় ব্যর্থতার পর্যবেসিত হচ্ছেন সেই জায়গায় আমি দুঃখিত একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তবে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এতটুকু বলতে পারি যে এত জনবান্ধব মাঠ পর্যায়ের প্রশাসন, তাদেরও এখনো অনেক দোষত্রুটি আছে, এখনো অনেক ইনএফিসিয়েন্সি, বাট বাংলাদেশের 45 বছরের ইতিহাসে এতটা জনবান্ধব জনপ্রশাসন এই সরকারের সময় আছে। কারণ কি, আপনি দেখবেন আমার ফেসবুকে যদি যান বা আমার ইউটিউবে আপনি দেখবেন এই খরা রোদের ভিতরেও বাংলাদেশের জনপ্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক নিরাপত্তার বলয়ের যে কার্যক্রমগুলো সেগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করছেন, কাজ করছেন, এবং দরিদ্র মানুষও তার কাছে যেতে পারছে। এটা প্রমাণ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের কাছে তো মানুষ যাবে, এটাই তো স্বাভাবিক। তবে এর উন্নতির কোনো শেষ নেই। এবং সবশেষে একটা কথা কিন্তু বলা খুব প্রয়োজন। কামাল আতাতুর্ক একটা কথা বলছিলেন, আমাদের বন্ধু, তিনি একটা কথা বলেছিলেন যে জাতি গড়ার সময় যে অথরিটি প্রয়োজন সেটা কিন্তু শর্তহীন ভাবে দিতে হবে। ধন্যবাদ। অর্থাৎ যেই নেতা বা যেই নেত্রী আপনার জাতিকে গড়ে তুলবেন তার প্রতি আপনার ধৈর্যশীল হতে হবে এবং সমর্থন দিতে হবে। আজকে এই বাস্তবতা, দালিলিক ভাবে আসুন, শেষ করতে হবে, রাজনৈতিক ভাবে আসুন, দর্শন নির্ভর ভাবে আসুন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্দনীয় গতিতে। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করা আমাদের স্বার্থকেই সংরক্ষণ ধন্যবাদ। করা। সৈয়দ ইসলাম শেষ করব। আমি শুধু চ্যালেঞ্জের কথা বলবো। চ্যালেঞ্জটা হলো আমাদের জনসংখ্যা বিস্ফোরণ একটা চ্যালেঞ্জ, যদিও আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি। আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা এখন দুর্নীতি, অন্তহীন দুর্নীতি আমি বলবো। এইখানে একটা বড় ধরনের কুঠারাঘাত প্রয়োজন আছে। আমাদের আমলাতন্ত্র, যেটা রাশেক রহমান বলেছে, আগের চাইতে অনেক গতিশীল হয়েছে, কিন্তু তারপরও তার অদক্ষতা প্রশ্ন, মানে সাংঘাতিকভাবে অদক্ষ এখনো, এবং এখনো জনবান্ধব হয়ে উঠতে পারেনি সম্পূর্ণভাবে, জনগণের সময়ের সাথে হাঁটতে পারছে না পুরোপুরি। আমার কাছে মনে হয় এই জায়গাগুলো একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে। এবং আরেকটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা। আমি শেষ করবো এই কথাটা বলি, বাংলাদেশে যারা রাজনীতি করবেন, বাংলাদেশকে যারা চালাবেন, রাজনীতিবিদরাই তো চালাবেন, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এবং ক্ষমতার বাইরে দুটি দলই যেন হয়, দুটি পক্ষই যেন হয় মুক্তিযুদ্ধের পক্ষে। ধন্যবাদ। শেষ করছি। ধন্যবাদ জনাব রাশেক রহমান, ধন্যবাদ জনাব সৈয়দ নুরুল ইসলাম, ধন্যবাদ জনাব সৈয়দ ইশতিয়াক রেজা। সম্মানিত দর্শক, আজকে 21 রাতে পর্যন্তই। আমরা স্বাধীনতার 45 বছর পরে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, গর্ব করার মতো। আমরা আরো সামনে এগোতে চাই এবং এগোতে পারতাম হয়তো, সেক্ষেত্রে আমরা অনেকগুলো বড় বড় বাধা পেয়েছি, এবং যে বাধাগুলো কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটিকে গতিপথ বারবার রুদ্ধ করতে চেয়েছে। তারপর বাংলাদেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে, এবং সেই জায়গায় হয়তো প্রান্তিক বিচ্যুতি থাকবে, তারপরেও অর্জনটা অনেক বড়। শুভরাত্রি।